এরপর এক খুন করে গেলেও শাহ আলমকে থামাতে পারেনি কেউ। ধরা পড়েছে অনেকবার, আবার বেরও হয়ে গেছে বীরের মতো করে। সে এক অন্যরকম কৌশল রপ্ত করে ফেলার গল্প। সেই গল্প শুনবো বিরতির পর। উত্তর তারাবনিয়া গ্রামের উঠতি বয়সের তরুণ বাবু মোল্লার প্রতি নজর পড়ে শাহ আলমের। বাবু মোল্লা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। তার মতো টকবকে তরুণকে নিজের দলে টানার চেষ্টা করে শাহ আলম, কিন্তু কোনোভাবেই রাজি করাতে পারেনি। সব শেষে কোনোভাবে কোনো কিছু করতে না পেরে ঢাকার মিরপুরে তাকে হত্যা করে গ্রামের ভিতর ফেলে রাখে শাহ আলম। শাহ আলম তার বাহিনীর অসংখ্য তথ্য মানুষের মুখে মুখে ফেরে। এ যেন এক ওপেন সিক্রেট, কিন্তু কেউ ভয়ে মুখ খুলে না। সব ক্ষেত্রেই যেমন ব্যতিক্রম থাকে, তেমনি এক সাহসী মানুষের খোঁজ পেয়ে যাই আমরা, যিনি এক সময় দেশের জন্য নিজের জীবন বাজি রেখেছিলেন। প্রতারণা, অবৈধ সম্পদের অর্জন, হত্যাকাণ্ড এবং বাহিনী গঠনই শেষ কাহিনী নয়। গ্রামের গৃহবধূদের সম্ভ্রমহানির মতো গুরুতর অপরাধ করেছে তারা। সবুজ ও রব মেম্বার সহ 5 জন ওই গুরুতর অপকর্ম করলেও পুলিশ তাদের বিরুদ্ধে কিছুই করেনি। উল্টো নির্যাতিতার স্বামীকে চুরির মামলা দিয়ে খাটিয়েছে জেল। আলমের লোক এরা এই খুন খারাপি করে, ধরেন আপনি এই কথাগুলো নেছেন না, এই ওরা এখন নেটওয়ার্ক আছে, ওগুলো লোকজন এই জায়গায় আছে ওরা যাই কবে আনে, ধরেন আমার রাত্রি এমন আছে মারিয়ে হলাই দেখতে। এ নিয়ে মুখ খুলেছে তার স্ত্রী, তবে তার সামাজিক সম্মান এবং সাংবাদিকতার নীতি নৈতিকতার দিকটি ভেবে ক্যামেরার সামনে আমরা তাকে তুলে ধরিনি। নির্যাতন করছিল এমনের সবুজ আর আব্দুর রব, আর বাইরকুল এমনের দ্বারা ছিল দুলালার বাদশা, আর একজন ছিল জিয়া। আমার স্বামী এই কথার মাথায় মারে, এমনি জানেন না, গালাগালিতে আবার অনেক কিছু হয়, কামারতে অনেক কি করে আচরণ করে, কয় তুই ওকে কোপাই দিলি নিকা। আমি দুই যে ভাইরা দোনোজনের হাতে পিস তেল, আমি ভয়তে কিছু কইনি। শাহ আলম এমন এক আঞ্চলিক অপরাধ বাহিনী প্রধান যে তার ইচ্ছে মতো বুদ্ধি কৌশল দিয়ে একদিকে অনেক মানুষকে একসঙ্গে জব্দ করেছে, অন্যদিকে গড়ে তুলেছে সম্পদ। কিন্তু তার সমস্ত অপকর্ম থেকে নিজেকে মুক্ত রাখার জন্য তৈরি করেছে এক অতি মানবীয় স্পর্শকাতর কৌশল, যেটির জন্য সে ঢাকার নামকরা হাসপাতালের চিকিৎসক পরিচালককে পর্যন্ত ব্যবহার করেছে মন্ত্রীর বাড়ির ঠিকানা। আমরা ওই সার্টিফিকেটের একটু গভীরে যেতে চাই, জানাতে চাই আরেকটি দিক। এই সন্দেহ, এই মৌলিক প্রশ্নের উত্তর ভালো করে দিতে পারবে একমাত্র শাহ আলম, যে কিনা এখন আছে জেল হাজতে। তবে আমাদের মতো র্যাবের কর্মকর্তারও একই সন্দেহ। আদালতের সহানুভূতি এবং অপরাধ থেকে দৃষ্টি সরাতেই সনদ সংগ্রহের অভিযানে নামে শাহ আলম। তাকে একবার গ্রেফতার করা হয়েছিল, সে উচ্চ আদালত থেকে জামিন পেয়ে বেরিয়ে এসেছে। একটা সমবেদনাও বলা যায় না, এটা কি বলবো, একটা এক ধরনের সে কানা সাজছে। প্রকৃতপক্ষে সার্টিফিকেটও ম্যানেজ করেছে যে সে কানা, বাট প্রকৃতপক্ষে সে অন্ধ না। এবার আমরা আরেকবার ফিরে যেতে চাই শাহ আলমের গ্রামের বাড়ি সুক্তাগড়ে। দেখাতে চাই তার বসার ঘর, শোবার ঘর, ড্রয়িং রুম। আমাদের চোখ আটকায় ড্রয়িং রুমের দেয়ালে বড় মনিটরের এলইডি টিভি ঝোলানো আছে, তাতে বিছানার সাথে লাগানো আছে টেলিফোন সেট, এমনকি টেলিভিশনও। প্রশ্ন হলো, একজন দৃষ্টিহীনের প্রয়োজন হয় কানে শুনবার, দুটি টিভি লাগানোর প্রয়োজন কি? এই প্রশ্নের সন্তোষজনক উত্তর কিন্তু আমরা পাইনি। তার এই অন্ধত্ব নিয়ে প্রকাশ্যে সন্দেহের আঙুল তুলেছেন তার হাতে খুন হওয়া বাবু মোল্লার স্ত্রী সহ অনেকে। সব ও পেপার পড়ে, কোরআন শরীফ পড়ে, ও জেলার ভিতরে কোরআন শরীফ পড়লে কেন? ও দেখাইছে যে আমি জেলার সাহেবের দেখা আমি কোরআন শরীফ পড়ি। সন্দেহের অবশ্য অনেকগুলো প্রাথমিক ভিত্তি আছে। যেমন বলা যেতে পারে ধানমন্ডির এই ঠিকানার কথা। সার্টিফিকেটে লেখা ঠিকানা খোঁজ করে আমরা জানতে পারি সেটি আসলে বর্তমান সরকারের বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর বাড়ি। সনদ নেবার প্যাডে
2002 সালের কথা বলা আছে, কিন্তু এখানে কখনোই দ্য আই প্যাভিলিয়ন নামে কোনো হাসপাতালের কোনো অস্তিত্বই ছিল না। তারপরও আমরা পাশের বাড়ির ঠিকানাতেও খোঁজ নেই, ফলাফল শূন্য। ঠিকানা ঠিক আছে, বাট তো এটা তো আমাদের কোনো আই প্যাভিলিয়ন নামে কোনো ইয়ে নেই, আমাদের এটা নাইদা হেলথ কেয়ার সার্ভিসেস। বন্ধুত্বের আরেক সনদে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালের ঠিকানা উল্লেখ করা আছে। আমরা যাচাই করে দেখতে ছুটে গেছি সেখানেও। যেহেতু উনি এই যেটা করছে, তো ওনার সাথে কথা বললেই বিস্তারিত উনি বলতে পারবে, যেহেতু রুগীটা উনি দেখছেন। এর বাইরে শাহ আলম ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল এবং ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতাল থেকে সংগ্রহ করেছে সার্টিফিকেট। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে আমরা ইমেল পাঠিয়েছি গত 9 সেপ্টেম্বর। 3 দিন পরই তারা ফিরতি মেইলে অফিসিয়ালি জানিয়েছে শাহ আলম ওই হাসপাতালের সনদ বলে যে সার্টিফিকেটের ফর্ম ব্যবহার করেছেন সেটি আসলে বামরুনগ্রাদ হাসপাতালের ফর্মই না। অন্যদিকে ভারতের চেন্নাইয়ে অ্যাপোলো হাসপাতালেও আমরা একটি ইমেল পাঠিয়েছিলাম একই তারিখ অর্থাৎ 9 সেপ্টেম্বরে। তারা তার পরদিনই ফিরতি ইমেইলে অফিসিয়ালি জানিয়েছে ব্যবহার করা প্যাডটি দেখে মনে হচ্ছে না এটি তারা দিয়েছে। এমনকি লেটার হেডে ফরম্যাটের সঙ্গে কোনো রকম মিল নেই তাদের। একজন দৃষ্টিহীন মানুষের এত সনদের প্রয়োজন হয় কেন, এই প্রশ্ন আমাদের মনে যেমন জেগেছে, নিশ্চিত করে বলতে পারি জাগছে আপনাদের মনেও। একজন দৃষ্টিহীন একজন আঞ্চলিক অপরাধীর কর্মকাণ্ড তুলে ধরাই আমাদের আসল লক্ষ্য ছিল না। আমরা তুলে ধরতে চেয়েছি রাজধানী শহর কিংবা বিভাগীয় শহরের বাইরেও আঞ্চলিক এবং এমনকি থানা পর্যায় থেকেও টেকনোলজি, নেটওয়ার্ক, অপরাধপ্রবণ মানসিকতার সুযোগ নিয়ে কেমন করে একজন হয়ে ওঠে ভয়ঙ্কর, কেমন করে তৈরি করে ফাঁদ, তারপর কেমন করে সাজায় এক একটি কৌশল, সেই কৌশলে শিক্ষক চিকিৎসকদের মতো শিক্ষিত মানুষ কেমন করে প্রতারিত হয়, সেই চিত্র তুলে ধরাই ছিল আমাদের আসল লক্ষ্য। এই ধরনের আরো অনেক কাহিনী আছে আমাদের কাছে। সময় সুযোগ মতো উন্মোচনের চেষ্টা করে যাবে আমাদের টিম। প্রিয় দর্শক, ইনভেস্টিগেশন 360 ডিগ্রি আপনার, আমার, আমাদের সবার সমাজের সত্যিকার অর্থে মুখপাত্র হতে চায়। আর তাই আপনার কাছে সুনির্দিষ্ট, আবারও বলছি, কেবলমাত্র সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থেকে থাকলে আমাদেরকে সরাসরি জানান। জানানোর মাধ্যম আছে 4টি: মোবাইল টেলিফোন, SMS, ইমেইল এবং ফেসবুক পেজ। যারা মিস করছেন তারা দেখতে পারেন ইউটিউবেও। আজ তাহলে এ পর্যন্তই। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন। এবং তাদের বাহিনীর নানা রকম কীর্তিকলাপের কথা শুনতে পেতাম। তবে এখন আর সেইভাবে সেই সব শোনা যায় না। কিন্তু আমরা জানি ঢাকার বাইরে বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে থাকা ছোট ছোট অনেক বাহিনী, আঞ্চলিক দল, গোষ্ঠীর কথা। সে সম্পর্কে ফলাও করে খুব একটা বলতে দেখি না আমরা। কিন্তু স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী এবং সংবাদকর্মী সবাই বিষয়টি ভালো করে জানে। কিন্তু কেন যেন এক অদ্ভুত রহস্যময় কারণে সেই খবরগুলো মানুষের সামনে সেভাবে উঠে আসে না। আমাদের হাতে হঠাৎ করে একটা চিঠি আসে। আমরা ওই প্রাণ ভিক্ষার চিঠির সূত্র ধরে খোঁজ করতে গিয়ে যা পেয়েছি, জাতির বৃহত্তর স্বার্থে আপনাদের সামনে তা এখন তুলে ধরতে চাই। মধ্যরাত, ঘুটঘুটে অন্ধকার, চারপাশে ঝিঝি পোকার ডাক, এক ভীতিকর পরিবেশ। এর মধ্যেই আমরা হাঁটছি গ্রামের পথে। আমাদের লক্ষ্য জিন বাবার কাছে পৌঁছানো। আমরা আমাদের টিমের এক সদস্যকে চিকিৎসা দেবার জন্য
তাকে নিয়ে সরাসরি চলে যাই জিনের আস্তানায়। আস্তানায় গিয়ে দেখা গেল আমাদের মতো আরো অনেকে অপেক্ষা করছেন, তাদের অধিকাংশই মহিলা। বসেন, এখানে বসেন, আল্লাহ গুনাহ দিব। হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো রুমের লাইট, শুরু হলো জিকির আজগার। আমরা গলা মেলালাম তার সাথে, গা শিরশির করে অন্ধকারে মিশে গেলাম আমরা। বুঝতে পারলাম কণ্ঠের পরিবর্তন হচ্ছে, কিছু একটা যেন হচ্ছে, যেন নড়াচড়া করছে পুরো ঘর। অস্বাভাবিক হতে শুরু করেন জিন বাবা। কিছু সময় পর সত্যি জিন হাজির হয়েছে কিনা তা প্রমাণ করবার জন্য আমরা হঠাৎ করে ঘরের ভেতর আলো জ্বালিয়ে দেই।